দর্শক, আপনাদের সবাইকে ক্রিক ফ্রেন্সির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব, আমার সাথে আছেন মাজারউদ্দিন অমি, এবং আজকে আমাদের আলোচনার টপিক হবে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট, যেটা চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হয়েছে বৃহস্পতিবার সকালেই। আমি ভাই, প্রথম দিন শেষে ইন্ডিয়া 339 ফর 6, আপার হ্যান্ডে ফার্স্ট দিন শেষে ইন্ডিয়াই আছে। দিন শেষে তো স্কোর কার্ড দেখে তাই মনে হয়। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক। ফার্স্ট শোতে সবাই মিস করেছিল। মানে দিন শেষে স্কোর কার্ড দেখলে মনে হবে যে ইভেন স্টিভেন, বাট আমরা যদি তিনটা সেশনকে মানে কাটাছেড়া করি তাহলে 3 সেশনে 2 সেশন কিন্তু বাংলাদেশ জিতেছে। থার্ড সেশনটা গিয়ে ইন্ডিয়া টোটালি ডমিনেট করেছে, যার কারণে দিন শেষে 330 অড ফর 6 লুকস গুড ফর দ্য হোস্ট। বাট বাংলাদেশও বলতে পারবে না যে তাদের দিনটা খারাপ গিয়েছে। একটা ভালো একটা পজিশনে প্রথম দিন শেষ হয়েছে। দুই দলের জন্যই, দুই দলই ভাববে যে দিন শেষে ভালোই করেছি। বাট ইন্ডিয়া একটু হলেও ডিসঅ্যাপয়েন্টেড থাকবে। তারা হয়তো এক্সপেক্ট করেনি যে এত আর্লি 6 উইকেট পড়ে যাবে, বা একটা এক্সেপশনাল পার্টনারশিপ না হলে কিন্তু ইন্ডিয়া এখানে থাকতো না। আমরা দিনের শুরুর দিককার কথাবার্তায় যাব, বাট থার্ড সেশন নিয়ে যদি একটু কথা বলি, আপনি বলছিলেন প্রথম দুইটা সেশন বাংলাদেশ জিতেছে, ফেয়ার ইনাফ। বাংলাদেশ জিতেছে, হয়তোবা অল্প মার্জিনে জিতেছে অথবা শেয়ার হয়েছে। থার্ড সেশনটা ইন্ডিয়া একটা হিউজ মার্জিনে জিতেছে, এর জন্যই মনে হচ্ছে দিন শেষে তারা এগিয়ে গেছে। এবং থার্ড সেশনের যে ব্যাপারটা হয়েছে, 32 ওভার খেলা হয়েছে থার্ড সেশনে, 32 ওভারে 160+ রান তুলেছে জাদেজা এবং আশ্বিনের এই জুটিটা। থার্ড সেশনটা কি বেশি ডেন্ট করে ফেললো বাংলাদেশের আত্মবিশ্বাসে? এই যে এত দ্রুত রান তোলা, বোলারদের কমপ্লিট ডমিনেট করা, পেসাররা উইকেট পেল না, স্পিনারদের উপর আরও বেশি চড়াও হলো, থার্ড সেশনটা কতটা ডেন্টিং? অবভিয়াসলি মানে ইন্ডিয়া যে কামব্যাক করবে এটা সময়ের ব্যাপার ছিল, কারণ ব্যাটিং অনেক ডিপ। এই কারণে আমরা এক্সপেক্ট করছিলাম যে একটা পার্টনারশিপ হবে। বাট এই জায়গা থেকে যেভাবে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেছে, ওটার কারণে কিন্তু বাংলাদেশি বোলার্স ওয়ার টেকেন আ ব্যাক। যে কী ব্যাপার, কাউন্টার অ্যাটাক হচ্ছে, রবিচন্দ্রন আশ্বিন যেভাবে এসে শট খেলা শুরু করলেন, কাউন্টার অ্যাটাকটার কারণে আর বোলাররা একটু টায়ার্ডও ছিল। আপনার হয়তো হিউমিড কন্ডিশন, ওভারকাস্ট ছিল কিছুটা শুরুর দিকে, বাট গরম কিন্তু ছিল, অনেক গরম, যার কারণে পেস বোলাররা কিন্তু একটু হলেও টায়ার্ড মনে হচ্ছে। লাস্ট সেশনে আপনি বলছিলেন তারা 32 ওভার বোলিং করেছে বাংলাদেশ, রান রেট কিন্তু ওয়াজ ওভার 5। প্রথম 2 সেশনে আমরা দেখেছি রান রেট 3 সামথিং। সো ওই জায়গাটা থেকেই কিন্তু স্পিনাররাও বেশি বল করেছে। আমরা কিন্তু শুরু হওয়ার আগে জিজ্ঞেস করছিলাম কে কয় ওভার করেছে। সাকিব 8 ওভার করেছে, মিরাজ 10 ওভার, আর হ্যাঁ, মমিনুল 1 ওভার, 19 ওভার। 19 ওভার স্পিনাররা করেছে। স্পিনারদের এগেনস্টে রানটাও বেশি হয়েছে কিন্তু। সো ওই জায়গাটা থেকে একটু তো প্রথম দিনে আমরা স্পিনারদের অত হেল্পও পাবো না। সো ওই 3জন সিমারের পরে ইট ওয়াজ ভেরি অবভিয়াস যে আমাদের 2জন স্পিনার বাল্ক অফ ওভার করবে থার্ড সেশনে এসে, কারণ এক্সপেক্ট করা হচ্ছিল একটু হলেও টার্ন পাওয়া যাবে বা কিছু। বাট অমন আহামরি কিছু ছিল না দেখেই কিন্তু তারা ওই অ্যাটাকটা করেছে। বাট তাদেরকে ক্রেডিট দিতে হবে, আউটস্ট্যান্ডিং ব্যাটিং। রবিচন্দ্রন আশ্বিন ওয়াজ চান্সলেস, তিনি কিন্তু কোনো চান্স দেননি। ইভেন রবীন্দ্র জাদেজাও, এই পেয়ারটা কিন্তু কোনো চান্স দেয়নি। আর বাংলাদেশের ফিল্ডারদেরকে কিন্তু টায়ার্ড করেছে রানিং বিটুইন দ্য উইকেট দিয়ে। আপনি টেস্ট ম্যাচে কয়বার দেখেন 3 রান নিতে ব্যাটারদেরকে? তারা কিন্তু এনার্জি কনজিউম করে, কারণ এক্স্যাক্টলি এটা টেস্ট ম্যাচে ব্যাটাররা এটা করে না কেন? কারণ লম্বা সময় ব্যাট করতে হবে, টায়ার্ড হওয়া যাবে না। বাট এত ফিট তারা, যার কারণে কিন্তু ফিল্ডাররাও টায়ার্ড হয়েছে অনেকটা। আমি বলবো না যে বাংলাদেশের দিন শেষে বাংলাদেশের দিনটা খারাপ গিয়েছে, আমি বলবো বাংলাদেশ প্লেড রিয়েলি ওয়েল, বাট ইন্ডিয়া প্লেড ইকুয়ালি ওয়েল অনলি ইন দ্য থার্ড সেশন। প্রথম 2 সেশন বাংলাদেশ থরলি ডমিনেটেড। হ্যাঁ, হয়তো কোনো সেশনে বলতে পারি বাংলাদেশ 100-এর মধ্যে 60% বা 55%, বাট আলটিমেটলি ওভার 50 ইজ আওয়ার। সো ওই দিক থেকে হ্যাঁ, থার্ড সেশনটা একটু রান বেশি গেছে। হ্যাঁ, থার্ড সেশনে আপনি বললেন বোলার ফিল্ডাররা ক্লান্তি ভর করেছিল তাদের উপর, হুইচ ইজ ভেরি নর্মাল। এবং ইনফ্যাক্ট ফার্স্ট সেশনে যে একটু ওভারহেড কন্ডিশন ছিল, ওইটাই এলিয়েনেটেড চেন্নাইতে গরম বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ক্লান্তি বাদ দিয়ে আপনি কি থার্ড সেশনে বোলার বা ক্যাপ্টেনের খুব বেশি ত্রুটি দেখেছেন কিনা, খুব বেশি বাজে বল হয়েছে কিনা, বা ফিল্ড সেট আপে কোনো ভুলভাল কিছু করেছেন কি? একটু তো শর্টার সাইডে ছিল বোলাররা আমার মনে হয়েছে, কারণ কাট খেলতে পেরেছে অনেক স্পিনারদের এগেনস্টে দেখলাম। বোলাররা, ফাস্ট বোলাররাও কিছুটা রুম দিয়েছে। নাহিদ রানা খুবই একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে ওয়ান ডাইমেনশন, বাউন্সার ফুলার।
মানে তার ওই প্রেডিক্টেবল হয়ে গেছে। প্রেডিক্টেবল হয়ে গেছিলো, তার ওই বলটা তার একটু কাজ করা আছে, বাট তিনি কিন্তু ইন্টিমিডিয়েট করেছেন, পার্টনারশিপটা তিনিই ব্রেক করেছেন কিন্তু যখন ঋষভ পান্ত তার ইয়ের একটা পার্টনারশিপও ছিল, হি কেম ইন অ্যান্ড উইথ দ্যাট এক্সট্রা পেস নিয়ে গিয়েছে। এটাই নাহিদ রানার স্পেশালিটি। হাসান মাহমুদ ওয়াজ আউটস্ট্যান্ডিং। মানে আপনি বুঝতে পারছেন যে ইন্ডিয়ার টপ অর্ডার, মানে ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার তাদের ব্যাটারদেরকে পিছনে উইকেট নেয়, আউটসাইড এজ B10। মানে এটা দেখতে তো খুবই ভালো লাগছে। এখন কেউ যদি বলে যে হ্যাঁ 6 উইকেট পড়ার পর আর কেন নিল না, আমি ওটার সাথে দ্বিমত পোষণ করবো। আমি বলবো যেটা বাংলাদেশ করেছে আজকে আমরা হয়তো এরকম এক্সপেক্ট করিনি। বাংলাদেশ তাদের বেস্টটাই খেলেছে। দিনের শুরুতে যদি আমরা ফিরে যাই, টস জিতে নাজমুল হোসেন শান্ত বোলিং নিয়েছেন। চেন্নাইতে বা ইন্ডিয়াতে সম্ভবত 20-22 বছর পর এরকম কোনো ঘটনা ঘটেছে। ইন্টারেস্টিংলি রোহিত শর্মাও চেয়েছিলেন বোলিংটাই নিতে, সেখানে বাংলাদেশ বোলাররা কিন্তু ডেলিভারও করেছে। ফার্স্ট 1 ঘন্টায় 3 উইকেট নিয়ে নেওয়া। এই যে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল তিনজনই যে আউট হয়ে গেলেন ফার্স্ট ঘন্টার মধ্যে, তিনজনই পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এই ব্যাপারটা কি 6 মাস ধরে ইন্ডিয়া টেস্ট খেলে না, বিরাট কোহলি 8 মাস ধরে টেস্ট খেলেন না, অনভ্যস্ততার কোনো একটা ব্যাপার ছিল? আমি গত দিন কিন্তু পলককে এই কথাটাই বলছিলাম যে ইন্ডিয়াকে যদি আমরা একটু প্রেশার ক্রিয়েট করতে পারি, ইট ক্যান অনলি বি বাই সারপ্রাইজিং দেম ইন দ্য ফার্স্ট টেস্ট। প্রথম টেস্টেই যদি আমরা তাদেরকে অপ্রস্তুত করে ফেলতে পারি, কারণ তারাও একটা শেকিনেস থাকবে, যেমনটি আপনি বললেন অনেক দিন পর টেস্ট ম্যাচ খেলছে, তারাও কিন্তু প্রেশার বলে যে প্রেশার না, বাট আলটিমেটলি তো প্রেশার ভাই, ক্রিকেট খেলাটা তো মাথার খেলা। ওই জায়গাটাতে বাংলাদেশ সারপ্রাইজ করতে পারবে কিনা শুরুর 1-2 দিনে, তাহলে আপার হ্যান্ডটা নিয়ে নেওয়া যাবে, ম্যাচের গ্রিপটা পেয়ে যাবে। বাংলাদেশ ডিড এক্স্যাক্টলি দ্যাট। দে ওয়ার সারপ্রাইজ দ্য ওয়ে বাংলাদেশি ফাস্ট বোলার্স বোল্ড। ইনিশিয়াল কন্ডিশন হয়তো ইউজ করেছে, আমাদের ফেভারে ছিল, বাট বলও তো জায়গায় করতে হতো। আমাদের বোলাররা তো ওই জায়গায় ওই ডিসিপ্লিনটা দেখিয়েছে। এই শেকিনেসটা বিরাট কোহলির ছিল। তামিম ইকবাল কমেন্ট্রিতে বলছিলেন যে ব্যাটে বলে ফিল করার একটা ব্যাপার থাকে, কিন্তু যখন প্লেয়ার অনেক দিন পর এসে খেলতে নামে তো প্রথম কাজটাই থাকে টেস্ট ম্যাচ খেলে ব্যাটে বলে একটা কানেকশন হবে, কনফিডেন্সটা গেইন করবে। রোহিত শর্মার ক্ষেত্রেও সেম হয়েছে। রোহিত শর্মা বলটা ভেরি গুড, মানে তারটা মানে ইনফ্যাক্ট যে একটা LBWর স্কেয়ার মেথড, হ্যাঁ রোহিত শর্মা প্লাম মনে হয়েছিল, ওইটা ওই আম্পায়ার্স কলে বেঁচে গেলেন আর কি, ওইটাও বিট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি গুড। মানে কি বলবো বোলিং। এরপর থেকেই তো রোহিত শর্মা কিছুটা কনফিউজ ছিলেন যে বল ভিতরে আসা বল কি খেলতে যাব নাকি আমি একটু ওয়েট করব। ওই টেন্টেটিভনেসের কারণে কিন্তু রোহিত শর্মা আউট হয়েছেন। বিরাট কোহলি যে একটু দূরের থেকে খেলতে গিয়েছেন, ওই যে শর্ট খেলার একটা ইচ্ছা, ব্যাটের বলের মাঝখানে একটা লাগলে ভালো ফিল আসবে, ওই জায়গা থেকে তো এই টপ অর্ডার এই ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের এইভাবে প্রথম সেশনে 3টা, সেকেন্ড সেশনে এসে আবার 3টা, মানে আনবিলিভেবল। মানে এর থেকে ভালো তো আপনি কিছু এক্সপেক্ট করতে পারেন না। আরেকটা কথা ভাই, সেটা হলো যে SG বল নিয়ে অনেক কথা হচ্ছিল এবং আমরা পার্থক্যটাও দেখেছি। আমরা পাকিস্তানে আমাদের পেসাররা আরও বেশি সুইং পেয়েছে, চেন্নাইতে কিন্তু খুব বেশি সুইং ছিল না। কিটা সম্ভবত ছিল সঠিক জায়গায় বল ফেলানো। এই জায়গাটা থেকে হাসান মাহমুদ সঠিক জায়গায় বল ফেলেছেন। তামিম ইকবাল কমেন্ট্রিতে বলছিলেন যে সঠিক জায়গায় বল ফেলানোর ব্যাপারটা। তাসকিন এবং নাহিদরা নাকি নিজেদের দায়িত্বটা ঠিকঠাক মতো করতে পেরেছেন কিনা? তাসকিন একটু আনলাকিও বলতে হবে। আমি মনে হচ্ছে যে ছেলেটা অনেক আনলাকি। আমি বলবো না যে ওগুলো ড্রপ চান্স, দ্যাট ওয়াজ হাফ চান্সেস। সাদমানেরটাও সাকিবেরটাও কিন্তু, মানে আমরা যদি হার্শ হবো যদি বলি ড্রপ হয়েছে, কারণ বল ওয়াজ মার্জিনালি একটু দূরে ছিল, এক্সেপশনাল কিছু হলে হয়তো ধরে ফেলতে পারতো। ওই জায়গা থেকে এই হাফ চান্সেসগুলো যদি ফুল করে নেওয়া যেত তাহলে হয়তো তাসকিন 2টা উইকেট পেতেন, তখন তার কনফিডেন্স লেভেলও আরও বেড়ে যেত। আর যখন এরকম হয় তখন বোলার একটু ডিমোরালাইজও হয়ে যায়। আর আমরা বলছি ওভারকাস্ট কন্ডিশন, বাট চেন্নাইয়ে যে কত গরম আপনি ভালো মতো জানেন, আমরা ওখানে গিয়েছি, ছায়াতেও আমরা কিন্তু মানে হয়ে যাচ্ছে একদম, ও এটা ডিহাইড্রেট করে দেয়, কিন্তু শুষ্কতা অনেক বেশি, আমার বাতাস নেই। হ্যাঁ, তো ওইটা পেসারদের জন্য অনেক বেশি আরও ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই জায়গা থেকে 1-2টা ওভার এরকম গেলে বোলারও একটু ডিমোরালাইজ হয়ে যায়, তখন একটু ডিফারেন্ট কিছু ট্রাই করে, একটু জোরে করে, একটু বিরক্ত হয়ে যায়, একটু দূরে করে, তখন গিয়ে শর্ট পিচ হয়, তখন ব্যাটাররা একটু চান্স পায়, রুম পায়। বাট প্রথম 2 সেশনে আমাদের বোলাররা যেভাবে বল করেছে সিমাররা, কিছুটা হয়তো শর্টার সাইডে ছিল আর কিছুটা হয়তো একটু বেশি ফুলার ছিল, বাট আদার দেন দ্যাট 80% দে ওয়ার ওকে।
আমাদের ওই পার্টনারশিপটাকে ক্রেডিট বারবার বলছি, কারণ দ্যাট পার্টনারশিপ অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য থিং, হোল থিং। পুরো সারাদিনের কষ্টটা এখন যদি বাইরে থেকে কেউ স্কোর কার্ড দেখে বলবে যে ইন্ডিয়াই তো ভালো খেলেছে, বাট যে সারাদিন খেলা দেখেছে সে বলবে যে না, বাংলাদেশ কিন্তু খুব ভালো স্টার্ট করেছে, 2 সেশন ডমিনেট করেছে, 3rd সেশনে গিয়ে ইন্ডিয়া করেছে। এখান থেকেও বাংলাদেশের আরেকটা অপরচুনিটি আছে, যদি আপনি ওই নেক্সট ডের কথা যখন শুরু করবেন, উই উইল টক অ্যাবাউট ইট। আর সাকিব আল হাসান 3rd সেশনে বল করতে এসেছেন, হি ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। 8 ওভারে কিন্তু 50 রান দিয়েছেন সাকিব। কমেন্ট্রিতে তামিম ইকবালও বলেছেন যে সাকিব বলটা যখন সেমি নিউ ছিল তখন সাকিবকে আমরা সম্ভবত একটু অ্যাসিস্ট্যান্স পেতেন, কিন্তু আমরা দেখেছি পাকিস্তানেও কিন্তু সাকিবকে অনেক পরে আনা হচ্ছিল, কারণ পেসারদের জন্য অ্যাসিস্ট্যান্স ছিল। আপনি কি তামিমের সাথে একমত, সাকিবকে কি আরেকটু আগে আনা উচিত ছিল? এখানে ওই যে একটা কোয়েশ্চেন, দুই দিকেই রাইট। আমার এক পয়েন্ট থেকে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আরেকটু আগে আনলেও তো ভালো হতো। আবার আমি যদি দেখি যে উইকেটের যে মুভমেন্ট বা উইকেটের যে পেসাররা যেটা পাচ্ছিলেন, ওই সময় আপনি 2 এন্ড থেকে স্পিনার আনাটা একটু ডিফিকাল্ট ছিল। সো আপনি একটা পেসারকে কন্টিনিউ করাতে চাবেন, সো আপনি যদি আরেকটা কেউকে করাতে চান, আপনার মনে হচ্ছে যে মিরাজ বেশি এখন হ্যান্ডি হবে, কারণ KL রাহুলের উইকেটটা তো আলটিমেটলি মিরাজই নিলেন। সো দ্যাট ওয়াজ আ প্লয়। আমরা যদি বলি রাইট হ্যান্ডার ছিল, লেফট আর্ম স্পিনার কেন আনলেন না, লেফটি দেখে হয়তো আনে নাই, ব্যাপারটা এরকম না। সাকিবকে আরেকটু যে উইকেটে বলটা আরেকটু পুরান হওয়ার এক্সপেক্টও করছিলেন, বলটাকে আরেকটু 3rd সেশনে গিয়ে যদি উইকেট থেকেও কিছু পারচেস পাওয়া যায়, তখন 2 এন্ড থেকেই তো স্পিনার করেছে। আর আমরা দেখেছি যখন সাকিব এসেছে তাকে যে চার্জটা করা হয়েছে, সো এখান থেকেও বোঝা যায় যে উইকেটে তেমন কিন্তু কিছু ছিল না। সো আগে আসলেও যে এমন আহামরি কিছু সাকিব পারচেস পেয়ে যেতেন, আমার মনে হয় না। এইটাকে আমি অনেক বড় কিছু করে দেখার কিছু না, আমার কাছে মনে হচ্ছে না। বাট যত সময় যাবে এখন গিয়ে স্পিন ধরা শুরু করবে। এখন যদি আপনি সাকিবকে কম বোলিং করান তখন কোয়েশ্চেন হবে যে এখন তো বলটা একটু পুরান হয়েছে, বাট আবার ইন দ্য নেক্সট ডে বাংলাদেশের নতুন বল কিন্তু অ্যাভেলেবেল। সো তখন আবার যদি সাকিবকে না করায়, দেন আবার কেউ আবার মাইন্ড করতে পারে যে সাকিবকে কেন দিল না, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যার ইজ এ নিউ বল, সো পেসারকেই বেশি করাবে। সো আমি এইটা ডিসিশনটাকে খুব বেশি যে একদম অনেক বাজে হয়ে গেছে এরকম কিছু ভাববো না। সেকেন্ড ডেতে এমনিতেই সকালের সেশন ফিল্ডিং দলের জন্য অনেক প্রলোভন থাকে ফিল্ডিং দলের জন্য, এইসব স্পেশালি ওভারকাস্ট কন্ডিশন হইলে আর কি। সো তার উপর আমরা নতুন বল পাচ্ছি, একেবারে নতুন একটা শুরু বলা যেতে পারে। সেক্ষেত্রে সেকেন্ডের 1st সেশনটাই বাংলাদেশের জন্য খুবই ভাইটাল হবে, তা তো শিওর। মানে বাংলাদেশের টার্গেট কি থাকতে পারে? এখন ওরা 339 6 উইকেটে, ইজ দেয়ার এনি পসিবিলিটি যে 400 নিচে অল আউট করা সম্ভব? আমি এক্স্যাক্ট নাম্বারটা বলবো না, বাট আই উড লাভ টু সি বাংলাদেশ লাঞ্চের মধ্যে ইন্ডিয়াকে অল আউট করে দেখ। আমি নাম্বারটা আই ডোন্ট নো, কারণ কালকে এসে ওরা ডিফারেন্ট ফ্রেম অফ মাইন্ডে খেলতে পারে, আরও অ্যাটাকিং হয়ে যেতে পারে। জাদেজা 100 করার পর রবিচন্দ্রন অশ্বিন অলরেডি 100 করে ফেলেছে, সো দে নাও মাইট লুক ফর রানস। সো তাদের কাছে এখন টাইমের খেলা হচ্ছে রানের, কারণ দিন আজকে পার করে ফেলেছে। তাদের যে বড় টেনশনের জায়গাটা ছিল, হ্যাঁ মানে ওই পার্টনারশিপটা দরকার। এখন তারা একটা ব্রিদার নিবে, আবার তারা রিল্যাক্স হয়ে যাবে ড্রেসিং রুমে, নতুনভাবে আগামীকাল শুরু করতে চাবে। বাংলাদেশের ক্ষেত্রেও একটা অপরচুনিটি আছে, যেহেতু নতুন বল ডিউ, আমরা নতুন বলটা শুরুতেই পেয়ে যাব। ওই ক্ষেত্রে একটা সুযোগ থাকবে যে তাদেরকে আর্লি অল আউট করে দিতে। আর্লি অল আউট বলতে আই উড লাভ টু সি যে এই পার্টনারশিপটাকে যদি আমরা 1 ঘন্টার মধ্যে ব্রেক করতে পারি তাহলে খুব বেশি ড্যামেজ হবে না। আদারওয়াইজ এই দল কিন্তু, ইন্ডিয়া কিন্তু 500 করার সক্ষমতা রাখে এই ফার্স্ট ইনিংসেই। ইউ আর সেইং যে এটাই এদের শেষ, আমি বলবো রিকগনাইজড পেয়ার। এরপরে জাসপ্রীত বুমরা, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ স্টিল 500 করার ক্যাপাবিলিটি রাখে। এই পার্টনারশিপ যদি খেলে ফেলে, আর ধরেন যদি 1-1.5 ঘন্টা খেলে ফেলে, তাহলে বাংলাদেশের কিন্তু রানের চাপায় পড়ে যাবে। এটাই আমি বলছি যে এর জন্য 1 ঘন্টা, ইনফ্যাক্ট আধা ঘন্টার ভিতরেও যদি এই পার্টনারশিপ ব্রেক করে দেয়, তাহলে লাঞ্চের ভিতরে মেবি ইন্ডিয়াকে অল আউট করা সম্ভব। তখন গিয়ে আপনি স্কোরবোর্ডে দেখেন না কত আছে, কারণ পিচ এমন আহামরি এমনও কিছু হয়ে যায় না যে বাংলাদেশ ব্যাটিং আসলে ধস নেমে যাবে। এক্স্যাক্টলি, আমার কোশ্চেনটা এখানেই যে পেসাররা অনেক সুইং পেয়েছে তেমনও নয়, আবার বল ঘুরেছে তেমনও নয়। মিরাজের বল দেখলাম সোজা সোজা যাচ্ছে, সাকিবের বলও সোজা সোজা যাচ্ছে। মেন কাজটা আমার মনে হয় পেস ভ্যারিয়েশনে করতে পারে স্পিনাররা। সেখান থেকে ধরলাম আমরা ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে 400 করলো, সেকেন্ড ডেতে বাংলাদেশ যখন ব্যাট করতে আসবে, পিচের যে প্রেক্ষাপট সেই অনুযায়ী ইন্ডিয়ান বোলারদের ফেস করা বাংলাদেশ ব্যাটারদের জন্য কতটা কঠিন হতে পারে? পাকিস্তানের মতোই হবে, মানে সিচুয়েশনটা কিন্তু সেকেন্ড ডে পর্যন্ত আইডিয়ালি পিচ আমি ধরে নিচ্ছি যে আহামরি কিছু উল্টাপাল্টা হওয়ার চান্সেস কম, হয়তো একটু স্পিন ধরবে। বাট পেস বোলারদের ক্ষেত্রে বল তো ব্যাটে আসছে, এখন হচ্ছে তাদের কোয়ালিটি বোলিং। কিন্তু
আপনি যদি এক্সপেক্ট করেন যে পিচে কিছু নাই দেখে ওরা কিছুই করতে পারবে না, দেন এটা ভুল হবে। তাদেরও এক্সপ্রেস ফাস্ট বোলার আছে, তাদেরও বুমরার মতো বোলার আছে, মানে টো ক্রাশার লিটারেলি টেস্ট ম্যাচও আপনাকে করে দিতে পারবে। সো আপনি কোনো আগে থেকে কোনো প্রিসেট প্ল্যানিং নিয়ে না নেমে আমার মনে হয় যে ওই সেশন বাই সেশন, ওয়ান্স এগেন আমাদের যেটা হয় যে আমরা প্রথম সেশনটা কিভাবে আমরা নেগোশিয়েট করি, ওই কনফিডেন্সটা পরের সেশনে গিয়ে আমাদের মোমেন্টাম দিবে। এখন আমরা ছক করতে পারবো না যে আমাদের প্রথম সেশনে 120 রান লাগবে বা প্রথম সেশনে 100 করতে হবে, না, আপনি 70-80 ফর ওয়ান, এটাও কনফিডেন্স দিবে আপনাকে। যেমন ইন্ডিয়া দেখলাম থার্ড সেশনে এসে কি অ্যাক্সেলারেটটা করে রানটা কত দূর নিয়ে গেল। যদি আমরা সেশনের প্রেডিক্ট করেই চলতাম তাহলে তো থার্ড সেশনেও ইন্ডিয়া বেশি রান করার কথা না, কেন করলো তারা? উইকেট তো 6টাই পড়েছিল। চেঞ্জেস, আপনার কনফিডেন্স যখন ব্যাটারের আসতে থাকে, সে শট খেলা ইজি মনে করে, বোলাররা একটু ওয়্যার্ড আপ হয়ে যায়, একটু টায়ার্ড হয়ে যায়। সো বাংলাদেশের কাজটাই হবে যে কনফিডেন্স নিয়ে সেশন বাই সেশন কাজ করা। এখন আর ওই ইন্ডিয়া কত করলো, ইন্ডিয়ার রান টপকাতে হবে, এগুলো ভাবার সময়ই হয় নাই বাংলাদেশের। এখন জাস্ট খেলে যাওয়া ব্যাটিং যখন নামবে। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে সেকেন্ড ডেতে বাংলাদেশ যখনই ব্যাট করতে আসুক, পিচ একেবারে অনেক খারাপ বা এরকম ভাবার। স্পিন কালকে একটু দেখা যাবে, বিষয় হবে যে বল টার্ন করছে কিনা অনেক, তাহলে ওদের যে দুজন স্পিনার রয়েছে তাদেরকে আবার বাংলাদেশের আগে অপারেট করে দিবে। আমরা যেমন একটু লেটে স্পিনারদের এনেছি, ওরা মেবি আশ্বিনকে আরও আগে আনবে, কারণ আশ্বিনের একটা কথা শুনছিলাম যে এই পিচে টিপিক্যালি একটু এক্সট্রা বাউন্সও হয়। সো স্পিনার আশ্বিন যে টাইপের বোলার, একটু হাইট আছে ওর ওই এক্সট্রা বিট অফ, এক্স্যাক্টলি, সো ওই এক্সট্রা বিট অফ বাউন্সটা ও ওইখান থেকে টার্ন না থাকলেও বাউন্সটার থেকেও কিছু একটা আদায় করে নিতে পারবে। এই জায়গাটাতেই বাংলাদেশের কালকে একটু মানে সতর্ক থাকতে হবে। আগে তো অল আউট করতে হবে ইন্ডিয়াকে, নাহলে মানে রানের চাপায় পড়ে গেলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক টাফ। হ্যাঁ, ইনফ্যাক্ট আমিও বলেছিও এবং ভাবছিলামও সম্ভবত মেন লড়াইটা ওদের বোলার ভার্সেস আমাদের ব্যাটার, আমাদের আই মিন হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে ইন্ডিয়ার ব্যাটিংয়ের চেয়ে বোলিংটাই বেশি ভয়ানক কিনা টেস্ট। না, আমার তো মনে হয় যে কালকে আমি বলছিলাম এটা, এই টেস্টটা হচ্ছে ব্যাটারদের টেস্ট। বোলার দুই দলেরই কিন্তু ইকুয়াল। ইনফ্যাক্ট আমি ইকুয়াল বলে অনেক বাড়াবাড়ি বলতেছি কিনা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কম্পেয়ার করে, বাট দ্য ওয়ে আওয়ার বোলার্স বোল টুডে, এরপরে তো মনে হচ্ছে যে না, নেক অ্যান্ড নেক আমরা। ইন্ডিয়ার বোলিংও ভালো, সো বাংলাদেশের ব্যাটারদের টেস্ট, ইন্ডিয়ান ব্যাটাররা ওই টেস্টে ফেল করেছে আজকে, প্রথম 6জন ব্যাটার ফেল করেছে। সো বাংলাদেশের যদি ব্যাটাররাও ফেল না করে তাহলে আমরা ওইখানেও একটা আপার হ্যান্ড নিব। আমি এটা কেন বলছিলাম ওই কালকে, যে আমরা যদি প্রথম 2-2.5 দিনে তাদের থেকে আপার হ্যান্ড নিয়ে শেষ করি 2টা দিন 3টা দিন, তাহলেই কিন্তু ম্যাচে ওরা কিছুটা হলেও পিছিয়ে থাকবে। সেশন ওয়াইজ যদি হিসাব করি, কালকের 3টা সেশনে যদি বাংলাদেশ 2টা সেশন জিতে যায়, তাহলে কিন্তু ওভারঅল 6টা সেশনে বাংলাদেশ 4টা জিতলো। এই পার্সেন্টেজটা বাড়াতে হবে। টেস্ট ম্যাচে এমন না যে আপনি একদিন খেলেই বলে দিতে পারবেন যে এই টেস্ট আমরা জিততেছি। সো এই বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট কালকের দিনটাও আন্ডার দ্য রাডার থেকে তাদেরকে সারপ্রাইজ করা, বিট উইথ দ্য বল অর উইথ দ্য ব্যাট। সো সেকেন্ড ডেতে বাংলাদেশের মেন যেটা কাজ হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল লাঞ্চের ভিতরে যদি করে খুবই ভালো, এবং এরপরে যখন ব্যাট করতে আসবে কোনো এদিক সেদিক চিন্তা না করে জাস্ট ব্যাট। আমরা যেমন পাকিস্তানের এগেন্সে 400 সামথিং হওয়ার পরে ওইটার থেকে আমরা 448-এর পরে আমরা 560 করছি। ভাবার দরকার নাই যে আমাদের অপোনেন্ট কত করেছে স্কোর কার্ডে, রাদার আমরা প্রথম ইনিংসটা একটা বড় ইনিংস করার ট্রাই করি। হয়তো ওদের কাছাকাছি গেলেও কিন্তু উই আর ইন দ্য গেম। আমি বলছি না যে টপকালেই আমরা ওভার করব। আমরা যদি একটু বেশি সময় নিয়েও যদি তাদের থেকে 50টা রান কম করি, বাংলাদেশ যদি 1.5 দিন ব্যাট করে ফেলে, 50টা রান কমও করে, তাও তো বাংলাদেশ একটা ভালো পজিশনে থাকবে। আরেকটা জিনিস আমার মাথায় ঘুরছিল, সেটা হলো যে এই চেন্নাই টেস্টের যে প্যাটার্ন, এটা কি রাওয়ালপিন্ডির ফার্স্ট টেস্টের প্যাটার্নের মতো অনেকটা মিলে যাচ্ছে না? আমার মনে হয় না, কারণ সেকেন্ডের পর থেকে কিন্তু বল টার্ন করবে। হ্যাঁ, মানে ওই যে ওরা ফার্স্ট ইনিংসে রান বেশি করলো, তারপরে আবার বাংলাদেশ ব্যাটিং করে, বাট বাংলাদেশ হ্যাজ টু শো দ্য সেম ইন্টেন্ট ইন দিস গেম অ্যাজ ওয়েল। এখনও বাংলাদেশের পার্টি আসে নাই, বাংলাদেশের পার্ট ইনফ্যাক্ট শেষই হয় নাই। ফার্স্ট পার্ট যেটা বোলিংয়ে, ওই পার্টটা এখনও শেষ হয় নাই। কিন্তু ওরাও একটা পার্টনারশিপ করেছিল, রিজওয়ান আমাদের মনে আছে কিনা, ওরাও একটা টয়েল্ট করেছিল আমাদের। সো বাংলাদেশের বোলাররা বা বাংলাদেশ টিম ডিমোরালাইজ যাতে না হয় যে 6টা উইকেট পড়ার পরও আমরা ওদেরকে আজকে অল আউট করতে পারলাম না। না, মানে 2-3টা সেশনে 2টা সেশন বাংলাদেশ জিতেছে, ওর একটা সেশন জিতেছে, দ্যাট ইজ আ ভেরি গুড ডে ফর বাংলাদেশ। নাও কালকে নেক্সট ডে সেম থিং রিপিট, একটু বোরিং, বাট ইউ হ্যাভ টু রিপিট ইট। আমি এখন যে প্রশ্নটা করতে চাইছি আপনাকে, দর্শকরা প্রশ্ন পছন্দ করবে না,
কারণ বাংলাদেশের এগেনস্টে যাবে প্রশ্নটা, কিন্তু যেহেতু বিশ্লেষক হিসেবে বসছি সেহেতু কোশ্চেনটা করতেই হয়। ডু ইউ থিঙ্ক ইন্ডিয়া চাইবে সেকেন্ড দিন পুরাটাই ব্যাটিং করতে এবং এই ম্যাচে একবারই ব্যাটিং করতে? এখন যে সিচুয়েশন আছে, ওই দুজন ব্যাটারকে তো কোনো মেসেজ দিবে না। কালকে যখন ওরা দিন শুরু করবে ওদেরকে লাঞ্চ পর্যন্ত কোনো মেসেজ দিবে না। লাঞ্চ খেলার পরে গিয়ে তখন ক্যাপ্টেন চিন্তা করতে পারে যে আজকে আমাদের প্ল্যানটা কি হতে পারে। তখন গিয়ে স্কোরবোর্ডের রান, পিচের ধরন, পিচ কিভাবে চেঞ্জ হচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে তারা কিন্তু এই ডিসিশনটা নেবে। বাট প্রথম সেশন ওরা কোনো মেসেজ দিবে না, বলবে বাবা তোমরা খেলো, তোমরা তোমাদের মতো খেলো, কোনো মেসেজ নাই। আর বাংলাদেশের এইখানেই কাজটা, প্রথম সেশনেই তাদেরকে কিছু একটা করতে হবে, তাহলে বাংলাদেশের ডিসিশনের নেওয়ার জায়গাটা বাংলাদেশ থাকবে। বাংলাদেশ ইনফ্লুয়েন্স করতে পারবে এক্স্যাক্টলি, বাংলাদেশে তখন মানে নিজের বলে কোর্ট থাকবে যে তারা কি করবে। আদারওয়াইজ ইন্ডিয়ার বলে কোর্ট চলে গেলে তো টেনে নিয়ে যাবে। কিন্তু দেয়ার ইজ আ পসিবিলিটি রাইট যে ইন্ডিয়া চাইবে আমরা একবারে ব্যাট করি। যদি আমি যেটা বলছি যে সেকেন্ডের ফার্স্ট সেশনে যদি আমরা একেবারে হার্মলেস বোলিং করি, একেবারে নখদন্তহীন বোলিং করলাম, সেম প্যাটার্নে সেম পেসে আশ্বিন আর জাদেজা রান করে গেল, সেক্ষেত্রে তো ইন্ডিয়া চাইবে আমরা 550-600 করি আর ওরা দুইবার ব্যাটিং করুক। দ্যাট ক্যান বি অ্যান অপশন, দ্যাট ক্যান, কারণ যেহেতু সেকেন্ড ডে অলরেডি ডান হয়ে যাবে, থার্ড ডে থেকে অলরেডি খেলা শুরু হবে, তখন বল টার্ন করার একটা চান্সেস থাকবে, বাংলাদেশ অনেক প্রেশারে থাকবে তখন। বাট আমার মনে হয় যে এখান থেকে ওরা অল আউট না হওয়া পর্যন্ত ছাড়বে না, আর ওরা অল আউট হবে, ওরা অল আউটই হবে। আমাদের জন্য এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, ওরা ভয়ে আছে যে এটাই ওদের লাস্ট রেকগনাইজ প্লেয়ার, দেয়ার জব ইজ নট ইয়েট ডান। তারা চাবে যে একটা সেফ জায়গায় গিয়ে তারপরে আমরা যা করার করব। ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে হোয়াট ক্যান বি আ সেফ স্কোর ফর দেম? নাথিং লেস দেন 450, নাথিং লেস দেন 450। আর যদি আমরা আন্ডার 400 ওদের অল আউট করতে পারি তাহলে ডু ইউ থিঙ্ক ফার্স্ট ইনিংসে ইট উইল বি আওয়ার ভিক্টরি? অনেক ভালো, মানে এটা তো আর এর থেকে ভালো আপনি আশা করতে পারেন না। 400 মানে এখন 335 সামথিং, 339। 70 রান আর 60-70 রানের মধ্যে 3 উইকেট অল আউট করে দেওয়া, মানে এর থেকে ভালো আর কি হবে? দর্শক, আপাতত এটাই আমাদের আলোচনা, যেটা সারমর্ম সেটা হলো যে ইন্ডিয়া ভুলেও ডিক্লেয়ার করে দেওয়ার ভুল তারা করবে না, তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ অল আউটই করে ফেলবে ইন্ডিয়াকে। আর যদি 400-র নিচে অল আউট করা যেতে পারে, যদি ইন্ডিয়াকে আমরা সেকেন্ডের ফার্স্ট সেশনে অল আউট করে ফেলতে পারি, তাহলে আমার বিশ্বাস 400-র নিচে অল আউট করে দেওয়া যাবে, তাহলে বাংলাদেশের একটা মোরাল ভিক্টরি থাকবে। আর যদি অন্য কিছু হয়, যদি বাংলাদেশের ক্ষেত্রে নেগেটিভ হয় ব্যাপারটা, তাহলে ইন্ডিয়া কিন্তু চাইবে সেকেন্ড ডেতে যতক্ষণ পর্যন্ত পারা যায় ব্যাটিংটা করতে, এবং ইন্ডিয়া চাইবে বাংলাদেশ বোলার ফিল্ডারদের ডিমোরালাইজ করে দিতে, যেমনটা অমি ভাই বললেন। এবং বাংলাদেশ বোলার ফিল্ডারদের আপাতত ফার্স্ট কাজটা হবে ডিমোরালাইজ না হয়ে যত তাড়াতাড়ি সম্ভব অল আউট করে দেয়া। বাট সব মিলিয়ে সম্ভবত ফার্স্ট দিনের খেলা শেষে ভয় পাওয়ার কিছু নেই। না, আমরা ফার্স্ট দিনের খেলা শেষে এইটুক বলা যায় যে বাংলাদেশ প্লেড ওয়েল। আমরা বলতে পারবো না যে আমরা অনেক চান্সেস হারিয়ে ফেলেছি, ইন্ডিয়া খেলা নিয়ে চলে গেছে, এই খেলার বাংলাদেশে সম্ভব না, এগুলো ভাবার কোনো কারণই নাই। বাংলাদেশ যা খেলেছে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ওর থেকে অনেক বেশি খেলেছে। এই ব্যাটিং লাইন আপকে 2 সেশনে 6 উইকেট ফেলে দেয়া, আপনি এক্সপেক্ট করতেই হবে নাম্বার 1 টিম বাউন্স ব্যাক করবে, সেটা তারা করেছে। সো ওই জায়গা থেকে বাংলাদেশের আজকের দিনটা আমি বলবো যে খারাপ যায়নি, ইনফ্যাক্ট ভালোই গিয়েছে। দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য লাইন, যে নাম্বার 1 টিম ইন্ডিয়া, তারা বাউন্স ব্যাক করবে, এটাই খুবই স্বাভাবিক। বাউন্স ব্যাক না করলেই বরং সেটা অস্বাভাবিক হতো, স্বাভাবিকভাবেই সেই বাউন্স ব্যাকটা ইন্ডিয়া করেছে। তাই বাংলাদেশ ক্রিকেটার কিংবা ফ্যান কারোই ডিমোরালাইজ হওয়ার কিছু নেই, বরং সেকেন্ড ডেতে আমরা যদি 400-র নিচে ইন্ডিয়াকে অল আউট করে দিতে পারি, তাহলে ম্যাচে কিন্তু টাইগাররা বেশ ভালোভাবেই ব্যাক করবে। আর দর্শকদের প্রতি যেটা বলবো সেটা হলো, ওই যে বললাম, ডিমোরালাইজ হওয়ার কিছু নেই, খেলা দেখুন। কালকে শুক্রবার, সারাদিন খেলা দেখুন বসে বসে, বাংলাদেশ বোলারদের অল আউট করতে দেখুন, এরপর বাংলাদেশ ব্যাটারদের খেলা দেখুন, এবং খেলা শেষে রাতের বেলা যখন আমাদের শো আপলোড হবে সেই শোটাও দেখবেন এবং আপনাদের ফিডব্যাক জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে ক্রিক ফ্রেন্ডসের সাথেই থাকবেন।